রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ নেতৃত্বের প্রতি নিজেদের অবিচল আস্থা ও সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার তেহরানে জাতীয় শিল্প ও খনি দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশটির সার্বিক সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার তাগিদ দেন তিনি। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে সম্প্রতি যোগাযোগ বেড়েছে বলেও জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। আমাদের প্রিয় সর্বোচ্চ নেতার সাথে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। সংকট উত্তরণে তার দিক নির্দেশনা অনুসরণ করে আমাদের এই ঐক্য আরও জোরদার করতে হবে। প্রয়াত নেতার অবর্তমানে নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমার কোনো অসুবিধা হয়নি। যে কোনো বাধা অপসারণে বর্তমান নেতা সর্বদা পাহাড়ের মতো শক্ত হয়ে আমাদের পেছনে দাঁড়িয়েছেন। রাজনৈতিক এই বার্তার মধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকান উপস্থিতির বিরুদ্ধে সামরিক জবাব আরও জোরদার করেছে তেহরান। এদিন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ করতে দেখা যায়। মিসাইলের গায়ে লেখা ছিল আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদের উদ্দেশ্যে কঠোর বার্তা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, কুয়েতে অবস্থিত 3টি US সামরিক ঘাঁটিতে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া জর্ডানের একটি ঘাঁটিতে হামলা চালালে আকাশেই 5টি ড্রোন ধ্বংসের দাবি করে জর্ডান সেনাবাহিনী। এর আগে ইরানের কমান্ড সেন্টার, মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোতে টানা 5 ঘণ্টা ধরে ব্যাপক বিমান হামলা চালায় আমেরিকান বাহিনী। সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতেই টানা 10ম রাতের মতো এই যৌথ অভিযান চালানো হয়। এসব হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের একাধিক পানি শোধন কেন্দ্রে নতুন করে হামলা চালিয়েছে ইরান। অবশেষে দক্ষিণ লেবাননের পৌর শহর জাউতার আল গারবিয়াহ থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে IDF এর সেনারা সরে যাবার পরপরই সেখানে প্রবেশ করে লেবানন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম ও সশস্ত্র ইউনিট। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম জাউতার আল গারবিয়াহতে প্রবেশ করেছে। প্রাথমিক জরিপ শেষ হলে উদ্ধার ও নিরাপত্তা দল ঢুকবে। পুরো এলাকা নিরাপদ ও সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে আমরা বাসিন্দাদের ফেরার নির্দেশ দেব। ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন ইসরায়েলের কাঠামো চুক্তির অধীনে পাইলট জোন হিসেবে এদিন আরও 2টি পৌর শহর ফ্রুন এবং শ্রিফা থেকেও ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হয়। তবে লেবাননের জাতীয় সেনা মোতায়েন শুরু হলেও মাঠ পর্যায়ের চিত্র বেশ ভয়াবহ। দখলদার বাহিনীর টানা হামলায় সীমান্তবর্তী গ্রামটির অর্ধেকেরও বেশি ঘরবাড়ি ও অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়া নিকটবর্তী এলাকাগুলোতে এখনও ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। জাউতার মিউনিসিপ্যালিটির মেয়র আবেদ ইজ্জেদ্দিন জানান, পাশের এলাকাতেই এখনও ইসরায়েলি বাহিনীর অবস্থান থাকায় স্থানীয়দের আতঙ্ক কাটেনি। এদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসতে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বিগত প্রায় 2 দশকের মধ্যে এই প্রথম লেবাননের কোনো রাষ্ট্রপ্রধান হোয়াইট হাউসে বৈঠকে অংশ নিচ্ছেন। লেবাননবাসীর প্রত্যাশা, এই সফর ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের পথ সুগম করবে। বৈঠক হওয়া এবং লেবাননের অধিকার সুরক্ষিত করা ইতিবাচক। প্রেসিডেন্টের কাছে দাবি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, পুনর্গঠন এবং বন্দিমুক্তি নিশ্চিত করা। মধ্যপ্রাচ্য ইসরায়েলি আগ্রাসন বন্ধে তাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেগুলোকে তারা পাইলট জোন বা পরীক্ষামূলক এলাকা বলছে, সে বিষয়ে আমি আবারও বলবো, এটি যদি দক্ষিণ লেবাননের বাসিন্দা ও সাধারণ মানুষের জন্য ভালো হয়, তবে আমরা সেনাবাহিনীর পুনঃমোতায়েনকে অবশ্যই সমর্থন করি। তবে আমাদের প্রথম ও প্রধান দাবি হলো লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং আমাদের সমস্ত ভূখণ্ডের মুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবাননে লেবানিজ সেনাবাহিনী পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে এবং হিজবুল্লাহর অস্ত্র বাজেয়াপ্ত করবে। দীর্ঘদিনের সংঘাত ও বাস্তুচ্যুতি শেষে সেনা মোতায়েনের এই পদক্ষেপকে লেবাননের দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনার প্রথম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ইসরায়েলি বাহিনীর আকস্মিক তাণ্ডবে নিমেষেই শেষ হয়ে গেল পুরো একটি পরিবার। ঘুমন্ত অবস্থায় গাজা সিটির সাবরা এলাকার
ফিরাস আল মাসরির দোতলা বাড়িতে আচমকা আছড়ে পড়ে ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই পুরো বাড়িটির রূপ নেয় এক অগ্নিকুণ্ডে। আমরা ঘুম ভেঙে চোখের সামনে দেখি আগুনের তীব্র শিখা। রাত আনুমানিক 2টায় বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। আগুনের লেলিহান শিখা থেকে আমরা আমাদের নাতনিদের বাঁচাতে পারিনি। কোনো পূর্ব সতর্ক বার্তা ছাড়াই একই পরিবারের 6 জন সদস্যকে আগুনে পুড়িয়ে মারা হলো, যাদের সবাই নারী ও শিশু। বিশ্ব মনে করে গাজায় যুদ্ধবিরতি চলছে, কিন্তু বাস্তবে এখানে কোনো নিরাপদ স্থান নেই। এই মর্মান্তিক হামলায় বাড়ির মালিক ফিরাস আল মাসরি, তার স্ত্রী সালসাবিল এবং তাদের 3 মেয়ে ও 1 ছেলে আগুনে পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তাদের শেষ আশ্রয়স্থলটি। আইডিএফ দাবি করেছে এক হামাস যোদ্ধাকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিল এই অভিযান, কিন্তু মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় নিরীহ এই পরিবারটির 6 সদস্যের মরদেহ। পাশের ঘর থেকে ছোট ছোট বাচ্চারা চাচা বাঁচাও বলে চিৎকার করছিল, কিন্তু আগুনের তাপে আমরা কিছুই করতে পারিনি। নিজের সন্তানদেরও জানালা দিয়ে বাইরে ফেলে প্রতিবেশীদের হাতে তুলে দিয়েছি। বয়স্ক মাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠাতে হয়েছে। পুরো বাড়ি আগুনে ছেয়ে গিয়েছিল। সিভিল ডিফেন্স 2 ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়। গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় কথিত যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি দখলদার বাহিনীর এই ঝটিকা হামলা। চুক্তি পরবর্তী এই সময়েই ইসরায়েলি হামলায় 1150 জনেরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই শিশু। প্রতিদিন চোখের জল আর স্বজন হারানোর আহাজারি নিয়ে একের পর এক মরদেহ কবর দিচ্ছেন গাজাবাসী। নামমাত্র যুদ্ধবিরতির মধ্যেও নিত্যদিনের এমন নির্মম মৃত্যু তাদের জীবনে বয়ে আনছে সীমাহীন বিষাদ। প্রতিদিন ভোরে রোদ ওঠার আগেই সুপেয় পানির খোঁজে বেরিয়ে পড়েন 40 বছর বয়সী প্যালেস্টিনিয়ান নারী ইবতেসাম আল হেলু। ভূমধ্যসাগরের একদম কোল ঘেঁষে বসবাস হলেও খাওয়ার কিংবা রান্নার উপযোগী 1 ফোঁটা পানি পেতে তাকে হাঁটতে হয় মাইলের পর মাইল পথ। আমি সাগর পাড়েই থাকি, কিন্তু এখানে পানির চরম সংকট। প্রতিদিন ভোরে উঠে আলমিনা, আল আমাদি কিংবা আবু মাজেন এলাকায় পানির খোঁজে যাই, কারণ আমাদের তাঁবু পর্যন্ত খাবার পানি পৌঁছায় না। 3 দিন পর পর হয়তো সামান্য একটু পানি পাই। ইবতেসাম জানান, আগে গরমের সময় সন্তানরা দিনে 2 থেকে 3 বার গোসল করলেও এখন পুরো সপ্তাহে মাত্র 1 বার গোসল করতে পারে। এটি শুধু ইবতেসামের একার লড়াই নয়। ইসরায়েলি হামলায় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় পুরো গাজা জুড়ে এখন দুর্ভোগের দৃশ্য চোখে পড়ে। পর্যাপ্ত পানি না থাকায় বাধ্য হয়ে সাগরের দূষিত পানিতেই গোসল করায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে চর্মরোগ সহ নানা সংক্রামক ব্যাধি। আমরা ব্যবহারযোগ্য বা পানের উপযোগী পানির মারাত্মক সংকটে ভুগছি। অবস্থা এমন যে আমরা পায়বর্জ্য মিশ্রিত সাগরের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। এই দূষিত পানি আমাদের ও শিশুদের শরীরে নানা রোগ ব্যাধি ছড়িয়ে দিচ্ছে। তীব্র দাবদাহের মধ্যে গাজা সিটিতে একটি পানির ট্র্যাক পৌঁছলেই তৈরি হয় দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সামান্য কয়েক লিটার পানিও মেলে না, যা দিয়ে গোসল বা পরিষ্কার পরিচ্ছন্নতা তো দূরের কথা, তৃষ্ণা মেটানোই কঠিন। ট্রাকে আসা পানিও সবসময় পরিষ্কার থাকে না। বাধ্য হয়ে পানের অযোগ্য জেনেও গাজাবাসী সেই পানি পান করছেন। প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি বিমান হামলায় গাজার 80% পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। 320টি পানির কুয়ার মধ্যে সচল আছে 100টিরও কম। ভেঙে পড়েছে লবণাক্ততা দূরীকরণ কারখানা ও বিতরণ নেটওয়ার্ক। সমাধানের কোনো সুযোগ এখন পর্যন্ত নেই। যুদ্ধপূর্ব সময়ে যেখানে একজন প্যালেস্টিনিয়ান দৈনিক 85 লিটার পানি পেতেন, তা কমে এখন মাত্র 22 লিটারে নেমে এসেছে। এর মধ্যে মাত্র 5 লিটার পানের যোগ্য। পানির নমুনায় অণুজীবীয় দূষণের হার 3 থেকে 4% থেকে বেড়ে 15% পৌঁছেছে। জাতিসংঘ বলছে গাজার 1.3 মিলিয়নের বেশি মানুষ দিনে গড়ে 6 লিটারেরও কম সুপেয় পানি পাচ্ছে।
অন্যদিকে ৩০০,০০০-এরও বেশি পয়ঃবর্জ্যের গর্ত থেকে আবর্জনা সরাসরি ভূগর্ভস্থ পানির সাথে মিশে যাওয়ায় ডায়রিয়া, চর্মরোগ ও পক্সের মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। পুলিশি বাধা, টিয়ার গ্যাস ও লাঠিচার্জের মুখেও আন্দোলন থেকে পিছু হটেনি তরুণ ও শিক্ষার্থীদের সংগঠন ককরোচ জনতা পার্টি। পার্লামেন্ট অভিযানের পরদিন মঙ্গলবারও নয়াদিল্লির যন্তর-মন্তর অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার তরুণ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম থেকে জানানো হয়, শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে পুলিশ গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। তবে প্রশাসনের এই কঠোর দমনেও আন্দোলন ভেস্তে যায়নি, বরং সাধারণ তরুণ ও প্রবীণরা আন্দোলনে যোগ দিয়ে সিজেপির প্রতি সংহতি প্রকাশ করছেন। দিল্লির পার্লামেন্টের পাশে মাথায় ব্যান্ডেজ বাঁধা আহত শিক্ষার্থীদের নিয়ে অবস্থান নেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পুলিশের নজিরবিহীন লাঠিচার্জে সাধারণ শিক্ষার্থীদের মাথা ফাটা ও অঙ্গহানির তীব্র প্রতিবাদ জানান তিনি। আমাদের তরুণরা শান্তিপূর্ণভাবে পার্লামেন্টের দিকে এগোতে চেয়েছিল, কিন্তু তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। বহু তরুণের মাথা ফেটে গেছে, হাত পা ভেঙে গেছে। প্রধানমন্ত্রী মোদীর নির্দেশেই অত্যন্ত বর্বরভাবে এই হামলা চালানো হয়েছে। ককরোচ পার্টির এই আন্দোলনের জেরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো দিল্লিতে। শিক্ষার্থীরা বিচার পাওয়ার দাবিতে দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী নেতারা। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ নিন্দনীয় এবং ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। यूथ के फ्यूचर की है। এটি আমাদের দেশের কোটি কোটি তরুণ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন। তাদের উপর পুলিশ যেভাবে লাঠিচার্জ ও বর্বর নির্যাতন চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এই ঘটনার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শব্দ বলেননি বা দুঃখ প্রকাশ করেননি। For what has happened yesterday. প্রায় 2 ঘন্টা বিক্ষোভের পর দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করে থানায় নিয়ে যায়। সব মিলিয়ে চলমান এই আন্দোলন শীঘ্রই ভারতের কেন্দ্র সরকারকে বড় ধরনের রাজনৈতিক সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড ভারতের উত্তরাঞ্চল ও কাশ্মীর। বিশেষ করে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের লোকালয় ও নির্মাণাধীন এলাকা 2 মিটার পর্যন্ত তলিয়ে যায়। পানির প্রবল স্রোতে ভেসে গেছে অসংখ্য গাড়ি, দোকানপাট ও হাজার হাজার টন নির্মাণ সামগ্রী। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিপর্যয়ে অন্তত 25 জন মারা গেছেন। আকস্মিক বন্যায় আমাদের চরম ক্ষতি হয়েছে। নতুন টায়ার যন্ত্রাংশ স্রোতে ভেসে গেছে। পানির নিচে চলে যাওয়ায় গুদামে থাকা প্রায় 5 থেকে 6 হাজার সিমেন্টের বস্তা জমে পাথর হয়ে গেছে। রাজৌরি অঞ্চলে বন্যার পানিতে বহু বসতবাড়ি ও দোকানপাট ধসে পড়েছে। নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বই পুস্তক। দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানুষ তাদের মাথা গোজার ঠাঁই হারিয়েছে। এই বন্যায় সাধারণ মানুষ অন্তত 10 বছর পিছনে ছিটকে গেল। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় এবং ব্যবসা পুনর্গঠনের সহায়তা করে। অন্যদিকে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ আফগানিস্তানের নুরিস্তান প্রদেশেও আঘাত এনেছে সমান শক্তিশালী আকস্মিক বন্যা। প্রদেশের রাজধানী পারুন শহরে মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢলে 9 থেকে 10টি হোটেল ও বহু ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে। হঠাৎ প্রলয়ঙ্কারী বন্যার ধাক্কায় ভূমিকম্প ভেবে আতঙ্কিত মানুষ দিশেহারা হয়ে ছোটাছুটি করে। এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শতাধিক মানুষ এখনো নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বহুগুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা দোকানে বসেছিলাম, হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করে। প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে, কিন্তু পরে বুঝলাম ঢল নেমেছে। মানুষ জীবন বাঁচাতে যে যেদিকে পেরেছে দৌড়ে পালিয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডবে প্রায় 1 দশকের মধ্যে সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটের মুখে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বর্ষার পরপরই ভাইরাসটির বিস্তার নতুন মাত্রায় পৌঁছেছে। হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দেয়ায় অনেককে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে।
আবার সাধারণ রোগীদের অনেককে চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকেই সারিয়ে তুলতে হচ্ছে এই রোগ। I did my home meditation at home because too much patients are in the hospital, in the government and the private hospital. ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সাধারণ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনীকে মাঠে নামিয়েছে শ্রীলঙ্কা সরকার। বহুতল ভবনের ছাদ বা দুর্গম স্থানে জমে থাকা পানি শনাক্ত করতে বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করা হচ্ছে। ঘরে ঘরে চালানো হচ্ছে মশা নিধন ও ফগিং অভিযান। Over the last month or so, with the dengue control activities that were started, I think the people are more aware of it now, and they are more responsive. I think I'm sure they are more responsive now. নেগোম্বো এবং কলম্বোর মতো প্রধান শহরগুলোর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। সীমিত চিকিৎসা সামগ্রী ও জনবল নিয়ে বিপুল সংখ্যক রোগীকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কেবল মশক নিধন বা কেমিক্যাল ফগিং ব্যবহার করে এত বড় মহামারী সামাল দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। It's challenging to the doctors because it's a rapid increase of patients. Like all of a sudden you get a big bulk of patients coming into the hospital. So it's challenging. অগাস্টে বর্ষা কিছুটা কমলে ডেঙ্গুর প্রকোপ সাময়িক কমতে পারে বলে আশা করা হলেও বছরের শেষ ভাগে দ্বিতীয় দফায় আবার বর্ষা শুরু হলে আক্রান্ত ও মৃতের সংখ্যাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে পারে। আগামী বছর ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে মালয়েশিয়া। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, জুন থেকে শুরু হওয়া এল নিনো বছরের শেষ পর্যন্ত আরও শক্তিশালী হবে। এমনকি এটি সুপার এল নিনোতে রূপ নিতে পারে, যা তীব্র গরম, খরা এবং বৃষ্টিপাত কমে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করবে, যার ফলে দেশটির সর্বোচ্চ তাপমাত্রার 29 বছরের রেকর্ড ভেঙে যেতে পারে। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ থেকে দেয়া পূর্বাভাস অনুযায়ী 2027 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এ সময় দেশের উত্তরাঞ্চল, বর্নিও দ্বীপের সাবাহ ও সারওয়াক অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। এসব অঞ্চল পাম অয়েল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। Starting from June, the El Nino already commenced. So we expect this to enhance to the end of the year, and that is what a lot of people concerned because based on this model, it could be a super El Nino coming. মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড হয়েছিল 1998 সালে উত্তরাঞ্চলের চুপিং এলাকায়। আবহাওয়া বিভাগের আশঙ্কা, এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে। So based on this data, we can expect it's going to be another big spike, plus the climate change, the global warming. So most probably the 40.1 degrees Celsius will be new record will be recorded in this coming year between March and May, based on what we observe. আবহাওয়া বিভাগ বলছে, শক্তিশালী এল নিনোর সময় গড় তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যায়। এর সঙ্গে বৈশ্বিক উন্নয়নের দীর্ঘমেয়াদী প্রভাব যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। The average temperature seems to be increased by 0.7 degrees Celsius during the strong El Nino. So we expect this 0.7 plus the global warming 0.19 degrees Celsius per decade. It will definitely exceed the 40.1 that we recorded in 1998 in Chuping. প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুপ্রবাহের পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া এল নিনো বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, বন্যা ও তাপপ্রবাহের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ ইতিমধ্যে জনগণকে দীর্ঘস্থায়ী গরমের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।